আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ প্রধান উপদেষ্টার। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ৬০,০০০ সেনা সদস্য। প্রশিক্ষণ দেয়া হবে ১.৫ লাখ পুলিশকে। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় শঙ্কিত মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানে প্ল্যাটফর্মকে কলুষিত করার চেষ্টা হচ্ছে বললেন নাহিদ ইসলাম। চাঁদাবাজ যে দলেরই হোক, ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রকাঠামো সংস্কারের ২০টি বিষয়ের মধ্যে ১২টিতে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। দুদক, সরকারি কর্মকমিশন সহ ৪ ইস্যুতে ওয়াকআউটের পর আবার অধিবেশনে বিএনপি। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে শিগগিরই ঢাকায় আসবে চীনা প্রতিনিধি দল। জীবন মৃত্যু সন্ধিক্ষণে ৩ জন, নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জন। গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশা জামায়াতে ইসলামীর। দুর্নীতিমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখতে চায় দলটি। এবং রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। কাল আসামি পক্ষের শুনানি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনীর প্রায় ৬০,০০০ সদস্য। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১.৫ লাখ সদস্যকে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও বিভিন্ন বাহিনীর সাথে মাঠ প্রশাসনের সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রস্তুতি নিয়ে আজ বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। আসছে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রস্তুতি নিয়ে সব বাহিনীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের নির্দেশ দেন ড. ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বৈঠকে বিভিন্ন বাহিনী ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি অপতথ্য, গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে বলেছেন। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে। অক্টোবর এবং নভেম্বরে ১.৫ লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ৬০,০০০-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। এ সময় নির্বাচনকালীন মাঠ প্রশাসনে রদবদলের বিষয়ে সিদ্ধান্তের কথাও জানান ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন। এই রদবদলটা কি প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য দেখা করেছেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় নির্বাচন, সংস্কার, ঐকমত্য কমিশন, সন্ত্রাসবাদ ও শুল্কের বিষয়ে আলোচনা করেন তারা। ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন কোনো ধরনের কোনো টলারেন্স টেরোরিস্টদের প্রতি শো করা হবে না, জিরো টলারেন্স। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 2 ঘন্টা মিটিংয়ে ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহবাগে যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধনীতে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের তেমন কোনো পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কোন্দল ফ্যাসিস্টদের আবারও ফিরে আসতে সুযোগ করে দিতে পারে বলেও শঙ্কা জানান তিনি।
আরেক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রশ্ন, গণতন্ত্র রক্ষা মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে এত দেরি কেন? আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দুনিয়া কাঁপানো স্বৈরশাসক বিরোধী আন্দোলনের স্মৃতিকে আরও সবার সামনে তুলে ধরতে নতুন করে গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রাজধানীর শাহবাগে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে আগে জানতে হবে জনগণ কি চায়। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত না করে গণ আন্দোলনের পক্ষের শক্তিগুলো নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ছে, যা ফ্যাসিবাদকে ফিরে আসার পথ করে দিতে পারে। এ সময় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতারের ঘটনাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতা প্রয়াত শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নামে কেউ অপকর্ম করলে তাদের ছাড় দেওয়া হবে না। যাদের অপকর্ম করে আমরা ঢালাওভাবে বলেছি যে আনুষ্ঠানিকভাবে কেউ বলার আগে এটা পুলিশ যদি জানতে পারে তারা ব্যবস্থা নিয়ে কেউ এই ব্যাপারে আপনাদেরকে কোনো ধরনের তদবির করবে না। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না, আমরা বলার পরেও দখলদারকে ধরে না। এ সময় সরকারের 25টি বোয়িং বিমান কেনার উদ্যোগের সমালোচনা করে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান রিজভী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে চাঁদাবাজির মাধ্যমে গণ অভ্যুত্থানের এই প্ল্যাটফর্মকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামালপুরে পথসভায় এমন হুঁশিয়ারি দিয়ে তিনি সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। পথসভায় যোগ দেওয়ার আগে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ছাত্র জনতাকে নিয়ে পদযাত্রা করেন নাহিদ ইসলাম সহ এনসিপির শীর্ষ নেতারা। এর আগে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা করেন এনসিপি নেতারা। জামালপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দেশ গড়তে জুলাই পদযাত্রা কার্যক্রমের অংশ হিসেবে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন চষে বেড়াচ্ছে ময়মনসিংহ বিভাগ। 28তম দিনে দলটির পদযাত্রা জামালপুর। জামালপুরের অলি গলি ঘুরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বাকিরা সাক্ষাৎ করেন গেল জুলাইয়ে শহীদ হওয়া পরিবারদের সঙ্গে। কথা বলেন, জানতে চেষ্টা করেন তাদের চাওয়া পাওয়া। বেশ কয়েকটি মাদ্রাসাতেও যান এনসিপির নেতারা। অভ্যুত্থানে শহীদি তামান্না নিয়ে রাজপথে থাকা মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে এনসিপি। বিগত 15-16 বছরেই আলেম সমাজ নির্যাতিত হয়েছে। আমরা শাপলা হত্যাকাণ্ড দেখেছি, মোদী বিরোধী আন্দোলনের সময় দেখেছি, মাদ্রাসা স্টুডেন্টের উপর বারবার নির্যাতন নেমে এসেছে, বিভিন্ন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আলেম সমাজ, মাদ্রাসার ছাত্র তাদেরকে নিয়ে কাজ করতে চাই। পরে জামালপুরের পথসভায় নাহিদ ইসলাম বলেন, ভোটের অনুপাতে জাতীয় সংসদে উচ্চকক্ষ চায় এনসিপি। চাঁদা বাঁচতির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। এই গণ অভ্যুত্থান না হলে, যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতেন। জুলাই সনদের মাধ্যমে আমরা এই 5ই আগস্টকে সর্বদলীয় ভাবে সেলিব্রেট করতে চাই, উদযাপন করতে চাই। তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই সনদে ঐক্যমত হয়নি, তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন।
পরে পথসভা শেষে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপি। সেখানে পদযাত্রা শেষে নগরীর টাউন হল জুলাই চত্বরে পথ সমাবেশ করবে দলটির নেতাকর্মীরা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা। চাঁদাবাজ যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গুলশান থেকে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের গ্রেফতার করে সেই বার্তাই দেওয়া হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে এসপি ওসিদের বদলি করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপন। উচ্চারণ করতে পারতেছি না, গণদলায় লিখে আছে, আমি উচ্চারণ করতেছি না। প্রবাদ আছে, চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। ঠিক তাই ঘটেছে বৈষম্য বিরোধী কয়েকজন ছাত্র নেতার বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগের পর ধরা খায় আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে। চাঁদার টাকা গুনে নেয়ার ঘটনা ভাইরাল হলে শুরু হয় ব্যাপক সমালোচনা। আটক করা হয় 5 জনকে, যদিও সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ নিজেই ছিলেন চাঁদাবাজদের বিরুদ্ধে। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। এদেশকে নতুন করে সাজানো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, চাঁদাবাজ যে দলেরই হোক কোনো ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজির অবশ্যই ই হচ্ছে, আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কি চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। যদি কোনো আমি তো বললে কাউকে ছাড় দেওয়া হবে না, যে যত পরিচয় দেওয়া হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে, ইলেকশনের আগ পর্যন্ত। এসপি ওসিদের পরিবর্তন এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকতেছে, এটা হইতে থাকবে, এটা তো সবসময় পোস্টিং হইতেছে। নির্বাচন কেন্দ্র করে হবে কিনা সে সময় আপনারা হইলে দেখতে পারবেন। উপদেষ্টা বলেন, মাদক বহনকারীরা গ্রেফতার হলেও গডফাদাররা থাকছে ধরা ছোঁয়ার বাইরে। মাদকের ক্যারিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র কাঠামো সংস্কারে 20টি বিষয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে 12টিতে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তিনি বলেন, যেসব বিষয়ে নিষ্পত্তি হয়নি সেসব বিষয়ে দ্রুত সবাইকে ঐক্যে পৌঁছতে হবে। এই দিন সরকারি কর্মকমিশন, দুদক ও ন্যায়পাল নিয়োগ সহ 4 ইস্যুতে আলোচনা শুরু হলে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিএনপি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দফার 20তম দিনের আলোচ্য সূচি ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ এবং সংসদে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ। 30টি রাজনৈতিক দলের অংশগ্রহণে শুরু হয় অধিবেশন। এ সময় কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মকমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ প্রক্রিয়া সাংবিধানিক করার প্রস্তাব দেয়া হলে তা প্রত্যাখ্যান করে বিএনপি। এমনটি করা হলে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যাবে জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করে দলটি। সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। কিছু সময় পর আবারও সংলাপে আসেন দলটির নেতারা। এ সময় অন্যান্য দলগুলো সংলাপে তাদের মতামত তুলে ধরে, তবে শেষ পর্যন্ত এ বিষয়ে ঐক্যমতে আসতে পারেনি সব দল। এর আগে আমরা 2-1টা বয়কট দেখেছি, ওয়াকআউট দেখছি এবং ওয়াক ইনও আমরা দেখছি। ওয়াকআউট, ওয়াক ইনের আইনগত কোনো ভিত্তি এই মিটিং আছে কিনা, পার্লামেন্ট আছে তো জানি, এটাতে আছে কিনা এটা খুব জানি না। তারা যদি আলোচনাতে পার্টিসিপেট না করেন, তারা যদি বুঝাতে না চান, তারা যদি গো ধরে বসে থাকেন যে না যেভাবে নিয়োগগুলো হয়ে আসছে ঠিক সেভাবেই নিয়োগগুলো হবে, তাহলে তো এটা অনভিপ্রেত। নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া প্রয়োজন মনে করি, তবে যদি সব দল ঐক্যমত্য না হয় এইখানে এই আলোচনা প্রয়োজন নেই। আমরা নির্বাচন ইশতেহারে যার যার কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নিলেই আমরা
তার মতো এই কাজ করব। অধিবেশন শুরুর আগে নির্ধারিত বক্তব্যে কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্র সংস্কারের বিষয়ে আনা মৌলিক প্রস্তাবগুলোয় 31 জুলাইয়ের মধ্যে সব দলকে ঐক্যে আসতে হবে। যে 12টি বিষয়ে আমরা একমতের জায়গায় এসেছি, 2টি বিষয়ে টোটাল ডিসেন্টের ব্যাপার আছে। সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছেন। কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলি গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলো নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে। এদিকে সংলাপ চলাকালে হঠাৎ ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে অধিবেশন কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কক্ষ থেকে বেরিয়ে যান সবাই। এতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় আলোচনা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু হয় সংলাপ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও সুন্দরভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। রাজধানী মগবাজারে দলীয় কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং শিকের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বৈঠকে তৈরি পোশাক রপ্তানি শুল্ক সংস্কার ও নির্বাচনের ইস্যুতে আলোচনা করেন তারা। গোলাম পারওয়ার বলেন, আগামীতে দুর্নীতিমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে জামায়াত। PR পদ্ধতিতে নির্বাচন হলে ভোট বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য কমবে এবং প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন হবে বলে রাষ্ট্রদূতকে জানিয়েছে জামায়াতে ইসলামী। আমরাও একটা গুরুত্বপূর্ণ মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমত্য পর্যায়ে পৌঁছবার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছে, জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে সেখানে সময় দিচ্ছেন। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। দেশের শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে আল্লাহর আইন এবং সৎ শাসকের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় আয়োজিত গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সকল গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালুর দাবি তুলে ধরেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এখানে যারা চাঁদাবাজ রয়েছে, যারা খুনি রয়েছে, যারা দেশকে আবার বিদেশের তাবেদার বানাতে চায়, বিদেশের কথার সাথে তাদের কথা মিলে যায়, যখন তাদের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় আর আমরা সেটা দেখে চুপ করে থাকবো, এটা হতে পারে না। আকাশ প্রতিরক্ষা সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে যুদ্ধ বিমান ঘাঁটি জরুরি বলে জানিয়েছেন বিমান বাহিনী। তেজগাঁওয়ে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে তারা জানান, যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে শিগগিরই চীনের প্রতিনিধি দল ঢাকায় আসবে। আর মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ বলছেন, নিয়ম মেনেই ভবন নির্মাণ করা হয়েছে। এদিকে মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের ICUতে চিকিৎসাধীন 3 জনের অবস্থা অপরিবর্তিত। মৃতের সংখ্যা বেড়ে এখন 34 জনে। তরিক ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। প্রাণ প্রকৃতি যেন এখনো কাঁদছে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায়। এখনো হাসপাতালের পরিবেশটা ভারী, এক একটি ফুটফুটে ফুলের বিয়োগে। মর্মান্তিক ওই ঘটনার প্রায় 8 দিন। মৃতের সংখ্যা বেড়েছে দিন যত গেছে। কারো কারো অবস্থার আরও অবনতি হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় এখনো চিকিৎসা নিচ্ছেন অন্তত 3 জন। সুস্থ হচ্ছেন বেশ কয়েকজন। বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল, এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আর একটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। এদিকে এই ঘটনায় স্কুল ভবন নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিয়েছে
মাইলস্টোন কর্তৃপক্ষ। সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। যদি আপনি আমার বেশি দূরে যাওয়া দরকার, মেট্রো রেলের যে ভবন আছে আমাদের দ্বিগুণ, কাজে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা। সমস্ত অনুমোদন নিয়ে আমরা নির্মাণ করেছি এবং এখনো নির্মাণ কাজ চলতেছে। ঢাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণের কারণ ব্যাখ্যা করেছে বিমান বাহিনীও, জানায় আকাশ প্রতিরক্ষা সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে যুদ্ধবিমান ঘাঁটি জরুরি। রাজধানীর স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটি সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জরুরি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক। মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব এবং আমরা এই সহযোগিতার জন্য আমরা যতদিন প্রয়োজন তাদের পাশে থাকব। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলেও বিশ্বাস তাদের। পরিচালক কর্মচারী পরিদপ্তর বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমি এখন একটা জরুরি সমন্বয়। ছাত্র জনতার আন্দোলন দমাতে ব্যস্ত স্বৈরশাসক শেখ হাসিনা জুলাইয়ের শেষ ভাগে এসে বুঝতে পারেন এবার তাকে ক্ষমতা ছাড়তে হবে। শেষ রক্ষা হিসেবে এক নতুন চাল ছিল নাহিদ আসিফ সহ মূল নায়ক 6 ছাত্র সমন্বয়কদের বন্দুকের নলের মুখে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করে তা প্রচার করা, যার নেপথ্যে ছিলেন ওই সময়কার আলোচিত চরিত্র ডিবি হারুন। তবে এসব কিছু যে পরিকল্পিত সাজানো নাটক তা বুঝে যায় ছাত্র জনতা। কাদের, হান্নান, মাসুদ, মাহিন, রিফাতদের নেতৃত্বে 9 দফা ঘোষণা আন্দোলনে আনে নতুন গতি। সেই দিনটির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন মাজহারুল হক মুহাজির। শহীদের রক্তে রঞ্জিত রাজপথ, ক্ষোভে উত্তাল অগ্নিগর্ভ পুরো দেশ। 28 জুলাই 2024 ঢালাওভাবে গণগ্রেপ্তার, গুম, খুনের মধ্যেই আসে নতুন এক ঘোষণা। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। নারী সমন্বয়কদের মধ্যে অন্যতম নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নিয়ে আসা হয়। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। বন্দুকের নলের মুখে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বন্দী আন্দোলনের 6 সেনানীর উপস্থিতিতে একটা লিখিত বক্তব্য নাহিদ ইসলামকে দিয়ে পড়িয়ে তা গণমাধ্যমে পাঠিয়ে দেন তখনকার ডিবির অতিরিক্ত কমিশনার হারুন। বলা হয়, চলমান আন্দোলনের সকল কার্যক্রম প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিন ডিবি হারুনের সাথে তাদের খাওয়া দাওয়ার ভিডিও পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়, যা ছিল মূলত সরকারের আন্দোলন দমানোরই নয়া কৌশল। কিন্তু এসবের তোয়াক্কা করেনি ছাত্র জনতা। পাবলিক, প্রাইভেট, মাদ্রাসার শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয় রাজপথে। কাদের, রিফাত, মাসুদ, মাহিনরা 9 দফা ঘোষণার মাধ্যমে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যান। এদিন শহীদ পরিবারকে গণভবনে ডেকে এনে আরেক নাটক মঞ্চস্থ করেন শেখ হাসিনা। জোর করে শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে আসা হয় সেখানে। নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের পর 28 জুলাই তা সচল হয়। আন্দোলনের সবশেষ খবর জানতে সবার নজরেই থাকত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে। শহরের দেয়ালগুলোতে গ্রাফিতি দিয়ে শুরু হয় প্রতিবাদ, স্লোগানে আসে বৈচিত্র্য। শিক্ষার্থীদের আন্দোলন হয়ে ওঠে গণমানুষের আন্দোলনে। এর মধ্য দিয়েই শেখ হাসিনার দুঃশাসনের অবসানের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল আসামিপক্ষের শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি 7 অগস্ট। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। কোটাবিরোধী আন্দোলনের মধ্যে গত বছরের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। আলোচিত এ হত্যা মামলায় গত 30 জুন অভিযোগ আমলে নেয়ার পাশাপাশি পলাতক 24 আসামির জন্য রাষ্ট্রের খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার এ মামলায় গ্রেপ্তার 4 জন সহ 3 মামলায় মোট 17 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজকে আমাদের পক্ষ থেকে লার্নেড চিফ প্রসিকিউটর মামলার অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে, কি ডকুমেন্ট আছে, কতগুলো সাক্ষী আছে,
সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। একটাই অভিযোগ, এক একজনের অংশগ্রহণ এক এক রকম। কারো কমান্ড রেসপন্সিবিলিটি আছে, কেউ ফ্যাসিলিটেট করেছে, কেউ ওমিশন করেছে, করতে বাধা দিতে পারতেন দেয় নাই, কেউ ডাইরেক্ট অংশগ্রহণ করেছেন। এরকম 4টা পর্যায় এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। আশা করছি আমরা পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধে 4 জন। এদিকে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 7 আগস্ট দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। পলাতক 8 আসামির জন্য ট্রাইব্যুনালের খরচে 2 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবে এবং চার্জের জন্য দিন ধার্য। এছাড়া জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ 5 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 3 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে 22 আগস্টের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। টানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। পানি জমি সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাটে ঢুকে পড়েছে পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। অন্যদিকে পাহাড় ধসের আশঙ্কায় এর পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে করা হচ্ছে মাইকিং। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বৃষ্টি যেখানে অনেকের কাছেই মন ভালো করার উপলক্ষ, সেখানে বন্দরনগরের মানুষের কাছে এ যেন আতঙ্ক আর দুর্ভোগ। নানা প্রকল্প নেওয়া হলেও সমন্বয়ের অভাবে কোনোভাবেই নিরসন হচ্ছে না এই দুর্ভোগ। মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে রোববার রাত থেকেই থেমে থেমে বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেখা দিয়েছে তীব্র যানজট। সড়কের কোথাও কোথাও জমে হাঁটু থেকে কোমর পরিমাণ পানি। এতে করে দুর্ভোগে পড়ে অভিগামী মানুষ, শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে নগরের জিইসি, বাকলিয়া, কাপাসগোলা, কাতালগঞ্জ, চাঁদগাঁও, চকবাজার, বাদরতলা, সিরাজউদ্দৌলা রোড সহ নিম্নাঞ্চলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর এই সুযোগে বাড়তি ভাড়া নেয় গণপরিবহনও। আমার গাড়ি এতটুকু পানি হবে, এতটুকু পানি। অনেক মানুষ আজকে পরীক্ষার কারণে অনেক মানুষ আজকে আটকা। এই পানি চলাচল এরকম দুর্গম অবস্থার মধ্যে আমাদের আরো ভাড়া বাড়ায়, আমাদেরকে ভোগান্তিতে ফেলে দেয়। হসপিটাল এখানে পানির জন্য অ্যাম্বুলেন্সও ঠিকঠাক যেতে পারতেছে না, রোডঘাট জ্যাম হয়ে যাচ্ছে, ড্রেনের অবস্থাও খারাপ, মানুষ কোন ধুমধাম ড্রেনে পড়ে যায় ওইটা কোনো গ্যারান্টি নাই। এদিকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং করছে সিটি কর্পোরেশন। দুপুরে জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র। এ সময় তিনি জানান, সিডিএ সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। হিজরাকালটা ইনফ্যাক্ট যে সংস্কার করার একটা প্ল্যান ছিল, ওইভাবে পরিকল্পিতভাবে সে সংস্কারটা হয়নি, যদিও সেটার কাজটা 34th ব্রিগেডের কাজ চলছে, এখনো পরিপূর্ণ এখনো শেষ হয়নি। তো হিজরাকালটা কমপ্লিটলি যদি হয়ে যায় তার একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। চট্টগ্রাম জুড়ে এমন আবহাওয়া আরও 2-1 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। 5 মাসের বেশি সময় বন্ধ থাকার পর কাল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। কুয়েটে চলমান অচলাবস্থা নিরসনে দ্রুত শিক্ষা ও একাডেমিক কার্যক্রম চালুর লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কমিটির উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। পরে উপাচার্য প্রফেসর ডক্টর মাকসুদ হেলালি এই তথ্য নিশ্চিত করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ABM মামুনুর রশিদ, পরিচালক ছাত্র কল্যাণ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার ও নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসির বিস্ফোরণ নয়, বরং পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনে BCS কল্যাণ বহুমুখী সমবায় সমিতির অফিসে। সমিতির অফিসে থাকা নথিপত্র ধ্বংস করতেই এই আগুন লাগানো হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। সকালে রাজধানীর কল্যাণপুরে PBI এর স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন ইউনিটের উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ঘটনায় আসামি শনাক্ত ও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি, ওই রুমটা একটি বদ্ধ রুম ছিল, এসি রুম ছিল, বদ্ধ রুম এবং স্পেসটা খুবই কম। ওখানে যখন পেট্রোল ঢালা হয়েছে, আপনারা জানেন পেট্রোলটা কিন্তু ঢালার সাথে সাথে একটু ভ্যাপার হয়ে উপরের দিকে উঠে যায়, তখন উপরের দিকে জমা হয় এবং একটি হাইলি ফ্লেমেবল জিনিস
যখনই লাইটার দিয়েছে, ম্যাচ হোক বা লাইট হোক, যেহেতু 2 জন মারা গেছে বলা যাচ্ছে না, যখনই আগুন দিয়েছে তখন ওইটা ব্লাস্ট করছে। যদি এসি বিস্ফোরণ হতো তাহলে এসির ইনডোর যেখানে ফেস করা ছিল সেটি ক্ষতিগ্রস্ত হতো। যেহেতু ক্ষতিগ্রস্ত হয়নি সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এসিটা বিস্ফোরণ হয়নি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জাপানে 1 লাখ শ্রমিকের চাহিদা আছে। এই বাজার ধরতে দক্ষ শ্রমিক তৈরির তাগিদ দিলেন অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর দক্ষ জনশক্তি তৈরিতে একটি প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে কথা বলেন তিনি। সচিব জানান, শুধু ভাষার সীমাবদ্ধতার কারণে পিছিয়ে রয়েছে বাংলাদেশের কর্মীরা। কর্মীদের দক্ষ করতে পারলে শুধু শ্রম রপ্তানি নয়, অভ্যন্তরীণ চাহিদাও মেটানো যাবে। এ সময় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, উন্নত দেশে 30 সাল নাগাদ বড় সংখ্যক দক্ষ লোকের দরকার হবে। সেই বাজার ধরতে হবে। প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে, তাই প্রশিক্ষণও সেভাবে সাজানো হয়েছে। বিদেশে আমাদের স্কিল লেবারের একটা বিশাল চাহিদা আছে, কিন্তু যেটা আমরা সরবরাহ করতে পারছি না। স্কিল লেবার অনেক বেশি বেতন পাবে এবং তাদের চাকরিও কিন্তু এই আপনার ট্রেড জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড সার্ভিসেস একটা এগ্রিমেন্ট আছে, সেখানে একটা মোড 4 বলে একটা বিষয় আছে, মুভমেন্ট অফ ন্যাচারাল পারসন। সেই মুভমেন্ট অফ ন্যাচারাল পারসনের মধ্যে স্কিল্ড ওয়ার্কারদের অবাধিত ধার পৃথিবীর সব দেশে এবং হিউজ ডিমান্ড। কৃষিকের সাথে সহযোগী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং বেসরকারি সংস্থার সহযোগিতা আমরা চেষ্টা করব। এবার আন্তর্জাতিক সংবাদ। সীমান্তে সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। কুয়ালালামপুরে অনুষ্ঠিত দেশ দুটির প্রধানমন্ত্রী ও নেতাদের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কথা জানান। তিনি আরও জানান, কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি অভিন্ন সমঝোতায় পৌঁছেছে, যার প্রথম শর্ত তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি আজ রাত 12টা থেকে কার্যকর হবে বলেও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকের পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, এই যুদ্ধবিরতি চুক্তি দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষের পর স্বাভাবিক অবস্থায় ফেরার সুযোগ তৈরি করেছে। এদিকে গেল 5 দিন ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে 12 জনের প্রাণ গেছে। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। পা ও মুখ দিয়ে কম্পিউটার কম্পোজ করে পরিবারের অন্ন জোটান। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 হাত ও পা হারানো আশিক আহমেদ। নানা প্রতিবন্ধকতার মধ্যেও হাল ছাড়েননি তিনি। কৃত্রিম 2 হাত লাগাতে পারলে তার কাজে আরও সফলতা আসত। এমন অবস্থায় আশিককে সরকারি সহায়তার আশ্বাস দিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা। কুড়িগ্রাম থেকে MS সাগরের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বিদ্যুতের মেইন লাইনে কাজ করতে গিয়ে হারায় 2 হাত 1 পা। ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা শেষে একটি কৃত্রিম পা লাগান। 6 মাস পরে হয়ে যান পরিবারের বোঝা। 2021 সালে নাগেশ্বরী পল্লী বিদ্যুতের পাশেই বৈদ্যুতিক সরঞ্জামের দোকান দেন আশিক। মুখ ও পা দিয়ে করেন কম্পিউটার কম্পোজ। ওই দোকানের আয় দিয়েই চালাচ্ছেন সংসার। আশিক দীর্ঘদিন থেকে পল্লী বিদ্যুতে কাজ করছিল লেবার হিসেবে। হঠাৎ করে সে হাত পা 2টা হাত 1টা পা সে চলে যায়। মুখ ও পা দিয়ে যে কম্পিউটার চালায়, অনেকজন দেখতে এসে। এই ব্যবসা নিয়ে যেটুকু আয় হয় এইটুকু নিয়ে আমাদের পরিবার চলে। আমার মা বাবা আছে, আর বউ বাচ্চা আছে, এগুলো নিয়ে এটি আমাদের পরিবার কি চলে। জানা যায়, পল্লী বিদ্যুতের নাগেশ্বরী জোনাল অফিসের আওতায় দৈনিক মজুরিতে লাইনম্যান সহকারীর কাজ করতেন আশিক। 2019 সালের 26 নভেম্বর বিদ্যুৎ দুর্ঘটনায় হারায় 2 হাত 1 পা। বিগত সরকারের সময়ে আবেদন করেও আর্থিক সহযোগিতা থেকে বঞ্চিত হন তিনি। জমি বিক্রি করে একটি কৃত্রিম পা লাগালেও কৃত্রিম হাত লাগাতে পারেননি। আমার এই প্রচেষ্টা ছিল, আমি আস্তে আস্তে প্র্যাকটিস করছিলাম যে আমি কিভাবে কম্পিউটার চালাবো, কিভাবে এই কাজটা করব। আমি নিজে কাজ করে জীবনযাপন করতে চাচ্ছি। যেটুকু জমি জমা ছিল সবকিছু বিক্রি করে প্রথমে আমার কৃত্রিম পাটা লাগানোর পর
অনেকের মানে আমাদের যেটুকু ছিল আর কি তা দিয়ে মানে ব্যবসাটা রানিং করি। নাগেশ্বরী উপজেলার সমাজসেবা কর্মকর্তা বলছেন, আশিককে প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে। বর্তমানে সে হাত না থাকা সত্ত্বেও কম্পিউটার সহ ফটোকপির কাজ করে। আমরা তার দিকে নজর রাখছি, তার সাথে আমার কথা হয়েছে। পাশাপাশি ব্যবসা প্রসারে ঋণ দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জুনিয়র হকি দল। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুই কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে চলছে অনুশীলন। তবে হকির বিশ্ব আসরে খেলার আগে প্রস্তুতি ম্যাচের অভাব বোধ করছেন খেলোয়াড়রা। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, পাকিস্তান ও ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছেন তারা। পরাগ আরমানের রিপোর্ট। ভারতের চেন্নাইয়ে 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হবে জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে লাল সবুজের দল। দুই কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে টার্ফে চলছে অনুশীলন। 24 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা খেলোয়াড়দের। তাদের টিমটা অনেকটাই হার্ড, তবুও আমরা চেষ্টা করবো যে না তাদের সাথে যতটা ফাইট করার জন্য, কারণ আমরা যেহেতু একটা ওয়ার্ল্ড কাপে গেছি তাদের থেকে আমরা কোনো অংশে কম না। সো আমাদের যতটুকু ফাইট করা দরকার আমরা ততটুকুই ফাইট করবো। ওয়ার্ল্ড কাপের স্টেজ তো এটা আপনার নিজেকে রেডি করার জন্য, আপনার নিজে যাচাই বাছাই করার জন্য প্রস্তুতি ম্যাচ অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমরা ফেডারেশন বলছে যে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দেখতেছে। বিশ্বকাপে ভালো করতে হলে প্রস্তুতি ম্যাচ খেলার গুরুত্ব অনেক। প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে নিজেদের শক্তিমত্তা এবং দুর্বলতা জেনে সেই মতো পদক্ষেপ নেওয়া সহজ হয়। তাই দুটি বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। ইউরোপে একটু সময় লাগে, বাট আমরা আশা করতেছি কি পাকিস্তানের ট্যুরটা আমাদের হয়ে যাবে। মাঝখানে একবার চিন্তা করছিলাম কি আমাদের এখানে 3-4টা টিমকে আমরা ডাকবো, কিন্তু দেখলাম কি ওই টাইট মুহূর্তে বিভিন্ন রকমের যে ঝামেলা হয় বা যেসব আমাদের আয়োজন করা লাগবে ওটা থেকে আমাদের জন্য বাইরে গিয়ে খেলাই আমাদের জন্য বেটার। জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগামী সেপ্টেম্বর মাসে ডাচ কোচ সেইগফ্রেড আইকম্যান ঢাকায় আসবেন বলে জানান সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। 16টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয়েছে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা। সকালে হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে কোনো দলীয় রাজনীতির হস্তক্ষেপ থাকবে না। এ সময় তিনি উল্লেখ করেন, প্রতিটি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় যেন খেলাধুলার সাথে সম্পৃক্ত লোকদেরই স্থান দেওয়া হয়, সে ব্যাপারে দলের পক্ষ থেকে জেলা প্রশাসকদের বরাবর চিঠি দেবেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার সাব্বির সহ বিভিন্ন ক্রীড়া সংগঠকরা। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর ক্রীড়াঙ্গনকে নিয়ে যেভাবে চিন্তা করছেন, সেই চিন্তাটা বিগত সময়ে কখনো হয়নি। আমরা সেই চিন্তার মানে যে প্রত্যাশা ছিল আমাদের, সেই প্রত্যাশা জায়গাটা আমাদের কখনো পূরণ হয়নি। ফুটবল, ক্রিকেট সহ যে ইন্ডিভিজুয়াল গেমসগুলিতে আমাদের এশিয়ান গেমসে কিংবা অলিম্পিক গেমসে ভালো করার চিন্তা ভাবনা বা ভালো কিছু করার প্রত্যাশা রয়েছে, সেই স্পোর্টসগুলোকে সিলেক্ট করে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 5টা গেমসকে আমরা প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করে দিব। 18তম জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 5 দিনের প্রতিযোগিতায় 8টি স্বর্ণ, 4টি রৌপ্য এবং 4টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনী। বাংলাদেশ আনসার দ্বিতীয় আর তৃতীয় হয়েছে দিনাজপুর জেলা। 20টি জেলা ও 5টি সার্ভিসেস দলের নারী ও পুরুষ অ্যাথলেটরা 27টি ক্যাটাগরিতে অংশ নেয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল
আসম রিদওয়ানুর রহমান। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারের স্বর্ণ ও রৌপ্য জয়ীদের নিয়ে অগাস্ট মাসের শুরু থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প করবে বাংলাদেশ উশু ফেডারেশন। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ প্রধান উপদেষ্টার। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 60,000 সেনা সদস্য। প্রশিক্ষণ দেয়া হবে 1.5 লাখ পুলিশকে। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় শঙ্কিত মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে কলুষিত করার চেষ্টা হচ্ছে বললেন নাহিদ ইসলাম। চাঁদাবাজ যে দলেরই হোক, ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রকাঠামো সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টিতে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। দুদক, সরকারি কর্মকমিশন সহ 4 ইস্যুতে ওয়াকআউটের পর আবার অধিবেশনে বিএনপি। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে শিগগিরই ঢাকায় আসবে চীনা প্রতিনিধি দল। জীবন মৃত্যু সন্ধিক্ষণে 3 জন, নিহতের সংখ্যা বেড়ে 34 জন। গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশা জামায়াতে ইসলামীর। দুর্নীতিমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখতে চায় দলটি। এবং রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। কাল আসামি পক্ষের শুনানি। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।